নমস্কার, আমি সুমন বসু রায় খবরের ময়নাতদন্ত নিয়ে হাজির হয়েছি আপনাদের সঙ্গে। আজকে আলোচনা করব বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেটা নিয়ে। বাংলাদেশ কিন্তু আমরা যদি দেখি তাহলে ভারতের একেবারে প্রত্যক্ষ মদতে কিন্তু স্বাধীনতা লাভ করেছিল 1971 সালে, এবং তার আগে এই দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো 2024 সালে আবার এই বাংলাদেশ কার্যত পূর্ব পাকিস্তানে পরিণত হয় 6ই আগস্টের পর থেকে, বিশেষত যেদিন হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল। এবং আমরা যদি বর্তমান সময়ে দেখি তাহলে দেখতে পারবো সেখানে কিন্তু একটা উগ্র মতাদর্শের একটা সরকার বা অন্তর্বর্তী সরকার চলছে, যার নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ ইউনিস, যিনি কিন্তু শান্তির জন্য একটা নোবেল পুরস্কার পেয়েছেন। এবং কি শান্তি বর্তমানে বাংলাদেশের তার নেতৃত্বে অবস্থান করছে তা কিন্তু আমরা প্রতিনিয়ত হারে হারে টের পাচ্ছি। এবং বাংলাদেশ এই মুহূর্তে কিন্তু একটা, আমরা যদি বলি একটা উগ্রবাদীদের একটা জায়গায় পরিণত হয়েছে তাহলে কিন্তু ভুল বলা হবে না, যেখানে স্বাধীনতার একেবারে ভুল লণ্ডিত হচ্ছে। এবং মানুষ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে পরাধীনতার থেকেও বাজে অবস্থার মধ্যে রয়েছে। এবং সব দোষ দেওয়া হচ্ছে ভারতের, যেই ভারত এতদিন ধরে খাইয়ে পরিয়ে বাংলাদেশকে বড় করলো, সেই বাংলাদেশ বর্তমান পূর্ব পাকিস্তান, তারা কিন্তু আমরা যদি দেখি তাহলে একেবারে পাকিস্তানের থেকেও নিচে নেমে তারা কাজকর্ম করতে শুরু করছে এবং ভারতকে চোখ রাঙাচ্ছে। বলছে ভারতের যে আমরা যদি বলি যে একেবারে 7 সিস্টার, সেই উত্তর পূর্ব অঞ্চল তারা নিয়ে নেওয়ার মতন কিন্তু পরিস্থিতি করছে। কখনো তাদের যারা আমরা যদি আমাদের ভারতবর্ষে যেমন মন্ত্রী পরিষদ রয়েছে, সেখানে অন্তর্বর্তী বাংলাদেশের যে সরকার রয়েছে তাদের যারা উপদেষ্টা রয়েছেন, অর্থাৎ তাদের সেখানকার মন্ত্রী সমতুল্য যারা রয়েছেন, তারা একেবারে ম্যাপ ছেপে দিচ্ছে যে ভারতের তারা অংশ নিয়ে নিচ্ছে, তারা বিভিন্ন ধরনের বক্তব্য রাখছে। কেন? এই মুহূর্তে তাদের টিকে থাকতে গেলে ভারত বিরোধিতা ছাড়া তাদের কোনো জায়গা নেই। সবচেয়ে খারাপ অবস্থা সেখানকার সংবাদ মাধ্যমের অফিসগুলো একেবারে এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো একেবারে তছনছ করে দেওয়া হচ্ছে। এবং সাংবাদিকদের আমরা খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সেখানকার সাংবাদিকদের হত্যা পর্যন্ত হচ্ছে বাংলাদেশে। এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে চলছে, যা ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, উদ্বেগজনক হয়ে উঠেছে। এবং বাংলাদেশ এই মুহূর্তে চাইছে ভারত কোনোভাবে যাতে বাংলাদেশের বিরুদ্ধে একটা কঠোর অবস্থান নেয়। কেন? এই মুহূর্তে সেই দেশ দেউলিয়াতে কার্যত পরিণত হয়েছে, সেই দেশের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। এরকম একটা সময় যারা উগ্র মতবাদের সরকার চালাচ্ছেন তাদের কাছে বিকল্প কোনো রাস্তা নেই, তাদের একটাই রাস্তা রয়েছে, যদি ভারত কোনো একটা কঠোর অবস্থান নেয় তাহলে বিশ্ব দরবারে তারা ভিক্ষার ঝুলি নিয়ে নেমে পড়তে পারবেন। এবং তারা ভারতের এই যে আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে অন্য দেশ থেকে কিছু টাকা পয়সা এবং সাহায্য তারা লাভ করতে পারবেন। এই হচ্ছে তাদের মনোবাঞ্ছা। এবং তাদের যে ভোট হওয়ার কথা রয়েছে, গণতান্ত্রিক সেই প্রক্রিয়া যাতে না হয় সেই জন্য তারা কিন্তু এই চেষ্টা করছেন, এমনটাই অভিজ্ঞ মোহন বলছেন। এবং এই মুহূর্তে আমরা যদি দেখি শুধু সংবাদ মাধ্যমের অফিস, শুধু সেখানকার সংখ্যালঘু সম্প্রদায় যে আক্রান্ত হচ্ছে তা কিন্তু নয়, সংখ্যালঘু হিন্দুরা দলে দলে কিন্তু বিভিন্নভাবে বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারতে এসেছেন এবং তারা বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে বলছেন ওই দেশে আর তারা যেতে চান না। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো আমরা ভারতবর্ষে যেখানে সংখ্যালঘুদের আমরা অত্যন্ত সহাবস্থানে রাখি এবং তাদের যত্ন যতটা করা হয়, বাংলাদেশে কিন্তু তার ঠিক বিপরীত চিত্র দেখা যাচ্ছে। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়কে যেমন একটা হেনস্থার মুখে পড়তে হচ্ছে, সেখানে সংবাদ মাধ্যমকে যেমন একটা আমরা দেখি যদি যে বিভিন্ন ধরনের অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়তে হচ্ছে, সেখানে ভারতের হাই কমিশনারের যে অফিস রয়েছে, সেই বিদেশ দপ্তরের অফিসগুলি আমরা যদি দেখি সেখানেও কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। এবং কার্যত আমরা যদি বলি তাহলে বলতে পারবো যে ভারতের কোনো হাই কমিশনারের কার্যালয় কে হামলা, সেটাকে কিন্তু পরিষ্কারভাবে ভারতের বিরুদ্ধেই হামলা বলা উচিত। এবং আমরা তারপরেও কিন্তু ভারত ছোট ভাই
এমনটা ভেবে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা নিচ্ছে না। হ্যাঁ, তাদের বাণিজ্যিকভাবে কিন্তু অনেক কোণঠাসা করা হয়েছে, রাজনৈতিকভাবে তারা ইতিমধ্যে কোণঠাসা হয়ে গেছে এবং তাদের অর্থনীতি ভেঙে পড়েছে। এরকম অবস্থাও কিন্তু ভারত কিন্তু কোনো ধরনের প্রতিরক্ষামূলক বা সামরিক কোনো ব্যবস্থা কিন্তু এখনো নেয়নি এবং এটাকেই মনে হচ্ছে যে বাংলাদেশ যেন ভারতের দুর্বলতা মনে করছে। ভারত ক্রমশ একেবারে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ক্রমশ ভারত একটা বিদ্বেষ, সেই বিদ্বেষে যেন পাকিস্তানের যে বিদ্বেষ তাকেও যেন ছাড়িয়ে যাচ্ছে। ভারত যখন স্বাধীন হয়েছিল, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল পূর্ব পাকিস্তান হিসাবে, অর্থাৎ পাকিস্তান যখন স্বাধীন হয়েছিল 1947 সালে ব্রিটিশরা যখন তাকে স্বাধীন করেছিল, তখন কিন্তু ভারত যথেষ্ট সাহায্য করেছে এবং যে পাওনা ছিল সেটাও কিন্তু বাংলাদেশকে দিয়েছে। আর্থিকভাবে সেই সময় যদি পাকিস্তানকে ভারত টাকা না দিত তাহলে কিন্তু 1947 সালে পাকিস্তান একেবারে মানে দুর্ভিক্ষ হয়ে যেত। বাংলাদেশ কিন্তু পাকিস্তান সেই সময় বিপদের মুখে পড়ত এবং পরবর্তী সময় দেখা গেছে যে পাকিস্তান সৃষ্টির জন্য স্বাধীনতার আগে একটা ভোট পর্বও হয়েছিল, যেখানে বহু সেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বলেছিলেন যে আমরা আলাদা দেশ চাই এবং তার ভিত্তিতে যে ভোট হয়েছিল সেখানেও কিন্তু দেখা গিয়েছিল যেটা তারা পাকিস্তানের জন্য উদ্বিগ্ন ছিল। কিন্তু পরবর্তী সময় তারা বুঝতে পারে তারা মারাত্মক ভুল করে ফেলছে এবং একটা বাংলা ভাষা, সেই ভাষা কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো বাংলা ভাষাকে উপরে কিন্তু উর্দু চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা হচ্ছিল এবং সমস্ত যে সামরিক বিভাগ বা প্রশাসনিক বিভাগ ছিল তার মাথাতে সবসময় থাকতেন উর্দু যারা ভাষী তারা, এবং এরই একটা প্রতিবাদ হয় এবং তার প্রতিবাদের ফলে 1971 সালে আমরা দেখতে পেয়েছিলাম একটা বিক্ষোভ হয়েছিল, জাগরণ হয়েছিল বাংলাদেশে এবং বাংলাদেশ নতুন দেশ হিসেবে প্রতিষ্ঠা হয় পূর্ব পাকিস্তানের বদলে। এবং সেই সময় কিন্তু ভারতবর্ষ একেবারে মানে নিজের ছোট ভাইয়ের জন্য যতটা করা সম্ভব ঠিক ততটাই করেছিল এবং পাকিস্তানি সেনারা ভারতের সেনাবাহিনীর কাছে একেবারে পর্যদস্ত হয়ে যায় এবং তারা ভারতের একেবারে মানে পা ধরে কার্যত সমস্ত সেনাবাহিনী যারা আটক ছিলেন তাদেরকে আবার পাকিস্তানে ফিরিয়ে নিতে সক্ষম হয়েছিল। এবং বেশ কিছুদিন কিন্তু যে আবেগ ভাষার উপরে, বাংলা ভাষার উপরে, সেটা ছিল, ভারতের প্রতি কৃতজ্ঞতাও ছিল। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি কিন্তু বদলাতে থাকে এবং বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে উগ্র যারা মানসিকতার লোক, যারা শান্তির একেবারে বিরুদ্ধে রয়েছেন, সেই ধরনের মানুষ যারা কিভাবে নোবেল পেয়েছে কেউ এই মুহূর্তে বুঝতে পারছেন না, সেই ইউনিস বাহিনী তারা কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে চরম অরাজকতার একটা পরিবেশ তৈরি করেছে এবং সেই একটা অরাজক পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারত বিরোধিতা যেন দিন দিন বাড়ছে এবং তাদের পুঁজি যেন ভারত বিরোধিতা। ঠিক যেমনভাবে পাকিস্তান শুধুমাত্র ভারত বিরোধিতা করেই ক্ষমতায় বারবার টিকে থাকবার চেষ্টা করেছিলেন বিভিন্ন সময় বিভিন্ন শাসক, স্বৈরতান্ত্রিক শাসক, ঠিক একইভাবে বাংলাদেশেও কিন্তু সেই পরিস্থিতি দেখা যাচ্ছে। তারা গণমাধ্যমগুলিকে একেবারে স্তব্ধ করে দিচ্ছে যারা তারা স্বাধীনভাবে কোনো সংবাদ পরিবেশন করতে না পারে। অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায় তারা যাতে ব্যতিব্যস্ত থাকে, তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখানো সেগুলি কিন্তু চলছে এবং সেই সঙ্গে কিন্তু একটা দেশ আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ ক্রমশ যেন তারা খাদের কিনারা থাকে একেবারে শেষ পর্যায়ে কিন্তু চলে যাচ্ছে। জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী, ব্যবসা বাণিজ্য কার্যত শেষ হয়ে গিয়েছে। যেখানে বাংলাদেশ এক সময় কাপড় শিল্পে একেবারে মানে বিশ্বে 1 নম্বর জায়গাতে ছিল, সেই বাংলাদেশ এই মুহূর্তে কিন্তু একটা ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হচ্ছে। আজকে খবরের ময়নাতদন্তে আমরা যখন আলোচনা করছি এই বিষয়ে, আমরা জানি না যখন এই বিষয়টি আমরা সম্প্রচার করব ততক্ষণে বাংলাদেশে না জানি কি ঘটনা ঘটে গেছে। কিন্তু এরকম একটা পরিস্থিতিতেও কিন্তু ভারতের যে সরকার, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক তারা কিন্তু অনেক বেশি সংযম দেখাচ্ছে। হয়তো এই সংযম যতটা দেখাচ্ছে সেটাকে তারা বাংলাদেশের যারা উগ্র আমরা যদি বলি যে উপদেষ্টা মণ্ডলী এবং তার মাথা যিনি রয়েছেন ইউনিস, তিনি হচ্ছে দুর্বলতা হিসাবে কিন্তু ভাবছেন এবং এই রকম একটা পরিস্থিতিতে ভারতেরও কিন্তু একটা কড়া পদক্ষেপ নেওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে বা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুতরাং আগামী দিনে আমাদের নজর থাকবে যে ভারত বাংলাদেশ এই উত্তেজনার মাঝে বাংলাদেশ
যে কাণ্ড ঘটাচ্ছে সেগুলি থেকে তারা বিরত থাকে কিনা, বা ভারত আগামী দিনে কোনো বড় পদক্ষেপ নেয় কিনা। তবে আমরা অবশ্যই চাইব যে আমাদের প্রতিবেশী দেশ ভারতবর্ষ এতদিন যে দেশকে ছোট ভাইয়ের মতন আগলে রেখেছিল, সেই দেশ তাদের ভুল বুঝতে পারবে। তাদের নাগরিকরা অবশ্য হয়তো এই সরকার বা এই স্বৈরাতান্ত্রিক যে প্রশাসক রয়েছে তাদের বিরুদ্ধে নেই, হয়তো সেই জন্যই বাংলাদেশের স্বৈরাতান্ত্রিক সরকার চাইছেন যে ভোটের মাধ্যমে যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নতুন সরকার গঠিত না হয়। কারণ নাইলে এই ধরনের একটা ঘটনা ঠিক ভোট পরিচালনা বা ভোট হওয়ার মুখে নিশ্চয়ই হতো না। সুতরাং তাদের যেমন একটা লক্ষ্য রয়েছে যে শুধুমাত্র ভারত বিরোধিতা করে তাদের সেই যে আকাঙ্ক্ষা ক্ষমতায় টিকে থাকা, সেটা তারা করবার চেষ্টা করছে, এবং তারা কতদিন এভাবে টিকে থাকতে পারে সেটাও কিন্তু দেখার বিষয়। এবং তবে দুঃখের বিষয় যে বাংলাদেশ শস্য শ্যামলা বাংলাদেশ এখন কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, এবং আগামী দিনে সেই দেশের নাগরিকদের সামনে একটা চরম অন্ধকার কিন্তু নেমে আসবে, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। খবরের ময়নাতদন্তে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোকপাত করলাম, এবং আগামীকাল যদি কোনো বড় ঘটনা বাংলাদেশে না ঘটে যায় তাহলে কিন্তু আমরা এসআইআর পর্ব নিয়ে আলোচনা করব, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আগামীকাল আলোচনা করব, এবং সেটা নিয়ে আলোচনা আপনাদের দেখবার জন্য আমাদের আমন্ত্রণ রইল। খবরের ময়নাতদন্ত আজকে এখানেই শেষ করছি। নমস্কার।